কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। করলা আমাদের দেশে আগে তেমন খুব বেশি জনপ্রিয় সবজি ছিল না এর তিতা স্বাদের জন্য, কিন্তু সময়ের পরিবর্তনে এবং যুগের চাহিদার কারণে করলা এখন জনপ্রিয় এবং আবশ্যকীয় সবজির স্থান দখল করে আছে। করলা মূলত গ্রীষ্মকালীন সবজি হলেও কৃষকেরা তাদের প্রয়োজন আর ভোক্তাদের চাহিদার কারণে এখন সারা বছরই করলা উৎপাদন করে থাকেন। করলা এখন আর শুধু সবজি নয়, এটি আবশ্যকীয়ভাবে বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের করলা বিজ্ঞানীরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন করলাকে কিভাবে আরো উন্নত করা যায়। আমাদের কৃষকদের কাছে জনপ্রিয় সবজি হিসেবে বিভিন্ন জাত প্রযুক্তি উৎপাদন করার জন্য করলা সরাসরি বীজ রোপণ করে মাটিতে মাচায় বা খাড়া খুঁটিতে আবাদ করা যায়। স্থান কাল পাত্র ভেদে এসবের উপযোগিতা ভিন্নতর, তবে মানসম্মত বীজ, সময়মতো বপন রোপণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে করলা উৎপাদন করে বেশি লাভবান হওয়া যায়। পুরো দেশেই এখন করলা উৎপাদিত হচ্ছে এবং সারা বছরই করলা বাজারে পাওয়া যাচ্ছে। করলার পোকাজনিত কিছু সমস্যা ছাড়া তেমন বেশি সমস্যা নেই। শুধু ভালো ব্যবস্থাপনা আর যত্ন আত্মি নিশ্চিত করতে পারলে করলা উৎপাদনে ব্যাপক সাড়া ফেলে দেওয়া যাবে। শুধু তাই না, করলা বিদেশে রপ্তানি করে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আমাদের বিজ্ঞানীরাও বসে নেই, তারাও প্রচেষ্টা চালাচ্ছেন করলাকে আরও দূরের কোথাও নিয়ে যাওয়ার জন্য। করলা কুমড়া জাতীয় ফসল সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সবজি। গুরুত্বপূর্ণ কয়েকটা দিক দিয়ে, একটা হলো এটার বাজার মূল্য অনেক উঁচু, সারা বছর এটা ডিমান্ড থাকে। করলা মূলত এটা গ্রীষ্মকালীন ফসল, যেহেতু এটা সারা বছর এটা ডিমান্ড আছে, সেটা বিবেচনা করে সবজি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চেষ্টা করতেছে শীতকালীন অর্থাৎ অফ সিজনের জাত আবিষ্কার করতে। 16 থেকে 18 দিনের বয়সের চারা আমরা যদি মাঠে লাগাই তাহলে এটা সব সমানভাবে বৃদ্ধি পাবে এবং আমার নির্দিষ্ট গর্ত করতে এটা আমি লাগাইতে পারবো এবং আমার পরিচর্যাও সহজ হবে, সমান হবে। শীতকালে কুমড়া জাতীয় সবজির মধ্যে লাউ অত্যাধিক জনপ্রিয় সবজি। লাউয়ের পাতা ও ডগা শাক হিসেবে এবং লাউ সবজি হিসেবে খাওয়া যায়। বাংলাদেশের শীতকালীন জলবায়ু লাউ চাষের সর্ব উপযোগী। বছরের অন্য সময়ে চারা লাগিয়ে ফসল উৎপাদন করা যায়। লাউ প্রায় সব ধরনের মাটিতেই জন্মে, তবে প্রধানত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম। বাড়ি লাউ এক জাতটি সারা বছর চাষ করা যায়। লাউ চাষের জন্য 6 ফুট দূরত্বে 2 ফুট দৈর্ঘ্য, 2 ফুট প্রস্থ ও 2 ফুট গভীরতায়
প্রতি মাদায় 2টি সুস্থ ও সবল চারা রোপণ করতে হয়। লাউ চাষের জন্য মাদা প্রতি 10 থেকে 15 কেজি পচা গোবর, 100 গ্রাম ইউরিয়া, 80 গ্রাম টিএসপি, 60 গ্রাম এমওপি, 20 গ্রাম জিপসাম ও 3 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। ইউরিয়া ও এমওপি প্রতি মাসে একবার করে গাছের গোড়া থেকে 1 ফুট দূরত্বে নালা করে প্রয়োগ করতে হয়, কিন্তু অন্যান্য সার গর্ত তৈরির সময় প্রয়োগ করতে হয়। মাদার উপর মাচা দেওয়ার ব্যবস্থা করতে হয়। রবি মৌসুমে লাউ মাচাবিহীন অবস্থায়ও চাষ করা যায়। লাউ পানিপ্রিয় সবজি, পানির ঘাটতি সহ্য করতে পারে না। লাউ একটি পরাগায়িত ফসল। কীটপতঙ্গের সাহায্যে এর পরাগায়ন হয়ে থাকে, তবে অনেক সময় কাঙ্ক্ষিত মাত্রায় কীটপতঙ্গের অভাবে পরাগায়ন না হওয়ার ফলে ফলন কমে যায়, তাই হাত দ্বারা পরাগায়ন করানোর প্রয়োজন হয়। সাধারণত বিকেলে ফুল ফোটে এবং পরাগায়ন ঘটে থাকে। প্রয়োজনে বিকেলে সদ্য ফোটা পুরুষ ফুলের সাহায্যে স্ত্রী ফুলে কৃত্রিমভাবে হাত দ্বারা পরাগায়ন করতে হয়। একটি পুরুষ ফুল দিয়ে 5 থেকে 6টি স্ত্রী ফুলে পরাগায়ন করা যায়। চারা গাছে 4-5টি পাতা হওয়ার পর ডগা ছাঁটাই করে দিলে দ্বিতীয় এবং তৃতীয় ডগা তাড়াতাড়ি বের হবে এবং অধিক সংখ্যক স্ত্রী ফুল পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। লাউয়ের ফলন শীতকালে হেক্টর প্রতি 40 থেকে 45 টন এবং গ্রীষ্মকালে 20 থেকে 22 টন। লাউ এবং লাউ শাক উভয়ই পুষ্টিমান সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। লাউ বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি হয়, এটি অত্যন্ত জনপ্রিয় সবজি। শীতকালে লাউ দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে যেমন দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবে হচ্ছে লাভবান। লাউয়ের পাতা বিক্রি করি আমরা 10 টাকা মোড়া, 20 টাকা মোড়া পাতা বিক্রি করি, 10 টাকা মোড়া পাতা বিক্রি করি। আবার এটার নিজদা লাল শাক ফালানোর চিন্তা ভাবনা, পালং শাক ফালানোর চিন্তা ভাবনা করি। এইটা আদি আমরা আরও উন্নতিভাবে চলাফেরা করতাম পারিনি। ওখানে আমরা এটা এই গাছ পাঁচতাছি, কৃষিকাজ করি, সব কিছু এটা যে ভরণ পোষণ করে আমরা সংসার ঠিক মতন চালাই যেতাম পারি। বাজারে নিয়ে 50 টাকা বীজ বিক্রি করছি লাউ, আড়াই দিনে মোটামুটি আমার ফলন ভালো হয়েছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন প্রতিদিনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গলদা চিংড়ি চাষিগণ প্রায়ই যে সমস্যায় পড়েন তা হল পুকুরে সময়মতো মজুদের জন্য গুণগত মানসম্পন্ন পোনা পাওয়া যায় না। সে প্রেক্ষাপটে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদীকেন্দ্র গৃহাঙ্গন হ্যাচারিতে গলদা চিংড়ির পোনা উৎপাদন ও উন্নত নার্সারি ব্যবস্থাপনা এই প্রযুক্তিটি ব্যবহার করে অত্যন্ত স্বল্প স্থানে অল্প খরচে কার্যকরভাবে গলদা চিংড়ির পোনা উৎপাদন করা যায়। এ প্রযুক্তিতে সিমেন্টের ট্যাঙ্ক নার্সারিতে প্রতি ঘনমিটারে 1000 থেকে 1500 গলদা চিংড়ির পিএল প্রতিপালন করা সম্ভব। এ প্রযুক্তিতে ফিল্টার নেট দ্বারা হাঁপা তৈরি করে প্রতি ঘনমিটারে 500 থেকে 700 পিএল প্রতিপালন করা যায়। পিএলের বাঁচার হার শতকরা 70 থেকে 75। এ পর্যন্ত নদীকেন্দ্র চাঁদপুর থেকে 150 জন আগ্রহী মাছ চাষী উদ্যোক্তাকে এ প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রায় 15 জন উদ্যোক্তা চিংড়ি চাষী এ প্রযুক্তি ব্যবহার করে গলদা চিংড়ির পোনা উৎপাদন করছে। সফলভাবে চিংড়ি চাষ করতে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করতে হবে।
গৃহাঙ্গন হ্যাচারিতে গলদার পোনা উৎপাদন ঠিক এই ধরনের একটি উদ্যোগ। আমাদের প্রত্যাশা মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করে গলদা চাষিগণ আরও বেশি বেশি গলদা উৎপাদন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন